আসসালামু আলাইকুম। আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, আট্টাসিনাত মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে ভাষা। ভাষা কাদের আছে তোমরা বলতে পারো? পৃথিবীতে অনেক প্রাণী আছে, যাদের প্রাণ আছে তারাই প্রাণী। অনেক প্রাণী আছে, এই প্রাণীদের মধ্যে কাদের ভাষা আছে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এই প্রাণী জগতে একমাত্র মানুষেরই ভাষা আছে, কারণ মানুষের যে শরীর, স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে এটাই প্রমাণ করেছেন যে একমাত্র প্রাণী জগতে মানুষেরই ভাষা আছে। কেন? কারণ ভাষা ব্যবহারের জন্য যে স্নায়ুতন্ত্র, যে মস্তিষ্ক প্রয়োজন হয়, এটা একমাত্র মানুষের শরীরেই রয়েছে। আমরা যেভাবে ভাষা ব্যবহার করি এটা অন্য কোনো প্রাণী করতে পারে না, যার কারণে অন্য কোনো প্রাণী আওয়াজ করতে পারে, মুখ থেকে শব্দ বের হতে পারে, কিন্তু সেটা ভাষা নয়। একমাত্র মানুষেরই ভাষা রয়েছে। এই ভাষার মাধ্যমে আমরা কি করি? আমাদের মনের ভিতরের যে আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা, এগুলো অন্যের কাছে প্রকাশ করি, তাই না? অন্যের কাছে যখনই প্রকাশ হয় তখনই সেটা ভাষা হিসেবে বিবেচিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভাষা বলতে আমরা তাকে বুঝি যা মানুষের মনের ভাব প্রকাশ করে, তাই ভাষা। তোমরা অনেকেই জানো তাকে ভাষা বলে। এই যে ভাষা, এই ভাষা একটা দেশ গঠনেও কিন্তু সাহায্য করে। কিভাবে করে? একটা দেশ গঠনে মানুষের কথাবার্তা, মানুষের মনের যে পরিকল্পনা, এটা কিন্তু মুখের ভাষার মাধ্যমে উপস্থাপন করে। আর একটা দেশের উন্নয়ন মানে মানুষের উন্নয়ন অগ্রগতিকে বোঝায়। মানুষের উন্নয়ন অগ্রগতি হতে গেলে কি প্রয়োজন? মুখের ভাষার মাধ্যমে অন্যের কাছে তার ভিতরের কথাবার্তা, আবেগ, অনুভূতি, পরিকল্পনা পৌঁছে দেওয়া যায়। এভাবেই মানুষ ভাষার মাধ্যমে দেশের উন্নয়নেও সহযোগিতা করে। আর ভাষা হচ্ছে, এজন্য ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবেও বিবেচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পড়াশোনা করো, বই পড়ো, তখনও কিন্তু এই ভাষার মাধ্যমে এই পড়াশোনাটা হয়ে থাকে। তাহলে ভাষাকে আমরা কি বলতে পারি? শিক্ষার মাধ্যমও বলতে পারি। তাহলে আমাদের শিক্ষার মাধ্যম হিসাবে কোনটি কাজ করে? ভাষা। আর দেশ গঠন হিসাবেও কাজ করে। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে যে কোনো ধরনের কথাবার্তায় আলাপ আলোচনা করে থাকি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু তোমরা কি বলতে পারো এই ভাষা কয় প্রকার? ভাষা আমরা মুখ থেকে বলছি, তাই না? এই ভাষা আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছি। যদি আমার সামনাসামনি থাকে, সরাসরি তাকে আমি বলতে পারছি, কিন্তু সে যদি আমার কাছে না থাকে, সরাসরি বলতে না পারি, তাহলে এই ভাষাটা আমরা কিভাবে তার কাছে পৌঁছাই? অবশ্যই তোমরা এখন অনেক কিছুর মাধ্যমে নিজের মনের কথা অন্যের কাছে পৌঁছে দিতে পারবে। আমরা সবাই পারি, চিঠির মাধ্যমে, তারপর মেসেজের মাধ্যমে, যে কোনোভাবে পৌঁছে দেওয়া যায়। আমরা এখন ইতিহাস পড়ি, বিভিন্ন মনীষীর উক্তি পড়ি। কিভাবে পড়ি? তাদের মুখের যে কথা, মুখের যে ভাষা, সেটা এখনো সংরক্ষিত আছে। এই সব কিছুর উপর ভিত্তি করে ভাষাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। আমরা মুখ থেকে যে কথাগুলো বলি, যে ভাষা বের হয়, অনেক আগে কিন্তু এটা লেখার কোনো ব্যবস্থা ছিল না, শুধু মুখ দেখে বের হচ্ছে, একজন আরেকজনের কথা শুনছে, সে যদি আরেকজনকে বলছে তবেই সেও শুনতে পারছে, কিন্তু সেটা আর সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। একসময় শুধু মুখের মাধ্যমে এই ভাষাটা ব্যবহৃত হতো। সেই সব ভাষাকে আমরা বলি মৌখিক ভাষা। তাকে আমরা বলি মৌখিক ভাষা, অর্থাৎ যেসব ভাষায় লেখার কোনো ব্যবস্থা নেই
সেই সব ভাষাকে বলা হয় মৌখিক ভাষা। এরপর দেখো, মানুষের মুখের তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? মানুষ যখন মারা যায় তখন তার মুখের কথাও সেখানেই শেষ হয়ে যায়। এভাবে দেখা যায় যে একজন মানুষের মুখের কথা কোনোভাবেই আর ধরে রাখা যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। তখন কি করলো? তার সঙ্গে আর পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকছে না। তার জ্ঞান, অভিজ্ঞতা, উপলব্ধি এর জন্য কি করলো? মানুষ একে অন্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই লেখার উদ্ভব করলো। কোনো কিছুর কাছেই কি মানুষ হার মানতে জানে না। মানুষের অসাধ্য কিছুই নেই। তারা কি করলো? মানুষ চেষ্টা করছে, যার মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর পরও তার সেই ব্যক্তির মুখের কথা যাতে বেঁচে থাকে, সেখান থেকে সৃষ্টি হলো লিখন পদ্ধতি। তাহলে আরেকটা ভাষার নাম হচ্ছে লিখিত ভাষা। একটা মৌখিক ভাষা আর একটা লিখিত ভাষা। বিশ্বের ভাষাগুলো লেখার নানান ব্যবস্থা রয়েছে, কিন্তু সব ভাষারই লেখার কোনো ব্যবস্থা নেই। কিছু কিছু ভাষা আছে লেখার ব্যবস্থা নেই, যেমন আমাদের মধ্যে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের কিন্তু আবার অনেক কিছু কিছু ভাষা আছে লেখার কোনো ব্যবস্থা নেই, তাদের মৌখিক ভাষার মধ্যেই সীমাবদ্ধ। তবে পৃথিবীর বেশিরভাগ ভাষা, বহু ভাষাই এখন লিখন ব্যবস্থার আওতাভুক্ত। তাহলে লিখন ব্যবস্থা, লিখিত, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। যে ভাষায় লেখার কোনো ব্যবস্থা নেই বা লিখন ব্যবস্থা নেই সেটাই মৌখিক ভাষা, আর যে ভাষায় লেখন ব্যবস্থা আছে সেটাই হচ্ছে লিখিত ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা মৌখিক ভাষা আর একটা লিখিত ভাষা। এখন দেখি আমরা যে লিখিত ভাষা, এই লিখিত ভাষাটার যে লিখন ব্যবস্থার মাধ্যমে লেখা হয়, সেই লিখন ব্যবস্থাটা কত প্রকার। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষা লিখে রাখার ব্যবস্থা কি? তোমরা কি দিয়ে লেখো? হ্যাঁ, বর্ণ দিয়ে। বর্ণ সাজিয়ে আমরা শব্দ তৈরি করি, শব্দ থেকে বাক্যে যাই, তবেই একজন মানুষ আরেকজনের কাছে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে, তাই না? তাহলে একটা হচ্ছে বর্ণ দিয়ে, একটা বর্ণ ভিত্তিক লিখন ব্যবস্থা। বর্ণ ভিত্তিক, বর্ণ দিয়ে যে ভাষাগুলো লেখা হয় সেইগুলোই হচ্ছে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা। বিশ্বের বহু দেশে এই বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা রয়েছে, যেমন বাংলা আছে, ইংরেজি, তারপর রুশ, হিন্দি, তামিল প্রভৃতি ভাষাই হচ্ছে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা। এসব ভাষার লিখন ব্যবস্থা সবই বর্ণভিত্তিক। এরপর দেখো, কিছু কিছু ভাষা আছে আমরা কথার একটা টুকরো অংশ, এটাকে বলা হয় অক্ষর। অক্ষর হচ্ছে কথার টুকরো অংশ। কথা বলার সময় আমরা এই অংশটাই উচ্চারণ করি, একে আবার একটা দলও বলে। এটাই হচ্ছে অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা। অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা। এর আর একটা নাম হচ্ছে দল। একে দলও বলা হয়, একে বলা হয় কথার টুকরো অংশ। কথার টুকরো অংশ, এই যে কথার টুকরো অংশকে দল বলা হয়, এর আর একটা নামও আছে, সেটাকে বলা হয় উচ্চারণের একক। উচ্চারণের একক, এটা আরেকটি লিখন ব্যবস্থা। এই যে অক্ষর অনুযায়ী যেসব ভাষা যে লেখার ব্যবস্থা গড়ে উঠেছে সেটাই হচ্ছে অক্ষরভিত্তিক লিখন ব্যবস্থা। অক্ষর ব্যবহারের মাধ্যমে বা অক্ষর অনুযায়ী যেসব লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই বলা হয় অক্ষরভিত্তিক লিখন ব্যবস্থা। যেমন জাপানি ভাষা। জাপানি ভাষা। এরপর দেখো, ভাষা লিখন ব্যবস্থা বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক।
এরপর আরেকটা যেটি রয়েছে, আমরা বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো আমরা বর্ণ অক্ষর কিছুই বুঝি না, সেখানে দেখলে মনে হয় যেন কিছু একটা এঁকে রেখেছে, একটা ছবি আঁকা। সেই ছবি আঁকার মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষের কাছে মনের ভাষাটা পৌঁছে দিতে পারে। এখন আমি যদি এখানে একটা বালক অর্থাৎ একটা ছেলে বসে আছে, টেবিলে বই আছে, আর সে মনোযোগ সহকারে বইয়ের দিকে তাকিয়ে আছে, তাহলে তুমি কি বুঝবে? যে ছেলেটি পড়াশোনা করছে, তাই না? ছবি থেকেও কিন্তু অনেক কথা বুঝে নেওয়া যায়, মনের ভাবটা প্রকাশ করা যায়। তাহলে এই যে ভাব দেখে বুঝে নেওয়া, এই যে একটা লিখন পদ্ধতি আছে যেটা সবার মাধ্যমে, একজনের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ভাষাটা, সেই লেখার ব্যবস্থার নাম হচ্ছে ভাবাত্মক। তাহলে তৃতীয় নম্বর লিখন ব্যবস্থার নাম হচ্ছে, দেখো, ভাবাত্মক। এক বর্ণভিত্তিক, দুই অক্ষরভিত্তিক, একটা ভাবাত্মক। বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার বর্ণ কিংবা অক্ষর কোনোটিই ব্যবহার হয় না, অনেকটা ছবি এঁকে দেখানোর মতো ব্যবহার করা হয়, ভাষা লেখা হয়, এটাই বলা হয় ভাবাত্মক। চীনা কোরিয়া ভাষা এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তোমরা চীনা ভাষা দেখলে মনে হয় যেন কোনো অক্ষর বর্ণ নয়, তোমরা অনেকেই হয়তো দেখেছ, বইয়েও থাকবে। তাহলে তোমার সেখানে দেখবা যে কেমন ছবি ছবি একটা ভাব, সেই ভাব দেখেই কিন্তু বুঝতে, আমরা যদি ভাষাটা শিখে নেই তাহলে আমরা ওই ভাবের মাধ্যমেই তাদের মনের কথাগুলো জানতে পারবো, সেখানে কি লেখা আছে বুঝতে পারবো। চীনা কোরিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা তাহলে বুঝেছ নিশ্চয় যে ভাষাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি, একটা মৌখিক ভাষা, একটা লিখিত ভাষা। এই মৌখিক ভাষার লেখার ব্যবস্থা নেই, এই জন্য একে মৌখিক ভাষা বলা হয়, শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ। আর যেহেতু মুখের সীমাবদ্ধতা আছে, এই ভাষাকে ধরে রাখার জন্য লিখন ব্যবস্থার উদ্ভব হয়েছে, তাকে যে ভাষায় লিখন ব্যবস্থা রয়েছে সেটাকে বলা হয় লিখিত ভাষা। এই যে লিখিত ভাষা, এর লিখন ব্যবস্থা, এই লিখন ব্যবস্থা কত প্রকার, কয়ভাবে লেখা যায়? তার মধ্যে একটা বর্ণভিত্তিক, একটা অক্ষরভিত্তিক, একটা ভাবাত্মক। বর্ণভিত্তিকে বর্ণ দিয়ে লেখা হয়, অক্ষরভিত্তিকে অক্ষর অনুযায়ী লেখা হয়, এবং ভাবাত্মকে ছবি আঁকার মতো করে অনেকটা ভাব দিয়ে বুঝিয়ে মনের ভাব প্রকাশ করা হয়। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে ভাষার প্রকারভেদ এবং লিখন ব্যবস্থা। তোমরা পাঠটি আরো ভালোভাবে পড়ে নিবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী বিষয়ে যাব। আমরা যে ভাষা ব্যবহার করছি, কিসের কিসের সমন্বয়ে কি কি উপাদানে এই ভাষাটা ব্যবহার করছি, নিজের মনের কথা অন্যের কাছে প্রকাশ করছি, সেটাকে আমরা বলবো ভাষার উপাদান। আমরা এখন পড়ব ভাষার উপাদান, অর্থাৎ তরকারিতে যেমন মশলা, মাছ, তরকারি সবকিছু দিয়ে একটা রান্না হয়, তেমনি ভাষাটা ব্যবহারের জন্য কি কি উপাদান থাকবে সে বিষয়ে আলোচনা করব। ভাষা প্রধানত 4টি উপাদান রয়েছে। প্রথমে আমরা জানি যে ভাষা ব্যবহারের জন্য মুখ থেকে যে আওয়াজ, শব্দ বের হয়, এটাই হচ্ছে ভাষা। সেটা কিভাবে সাজিয়ে গুছিয়ে অন্যের কাছে প্রকাশ করতে হবে, ধারাবাহিকভাবে উপাদানগুলো সেভাবেই কাজ করে। প্রথমে আসবে বাতাসে, দেখো আঘাতের ফলে ধ্বনি সৃষ্টি। এখানে যদি আমি আঘাত করি,
এই বাতাসের মাধ্যমে এখানে একটা শব্দ তৈরি হচ্ছে, ধ্বনির সৃষ্টি হচ্ছে, কিন্তু এই ধ্বনি কি মনের ভাব প্রকাশ করতে পারছে না। যখনই এটা মনের ভাব প্রকাশ করতে পারবে তখনই সেটা ভাষা হবে। তাহলে ভাষার প্রধান উপাদান হচ্ছে, প্রথম উপাদান ধ্বনি। ধ্বনি, সব ধ্বনি কিন্তু ভাষার ধ্বনি নয়। যেগুলো অর্থবোধক নয় সেগুলো ভাষার ধ্বনি নয়। যেগুলো অর্থবোধক ভাষায় ব্যবহৃত হয়ে ভাষা হিসেবে কাজ করছে, মনের ভাব প্রকাশ করছে, সেটাই কেবল ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে আমরা জানি যে বাকযন্ত্রের সাহায্যে ভাষা গঠিত হয়, আর বাকযন্ত্রের ক্ষমতাটা অসীম। এর সাহায্যে আমরা নিজের কথা, মনের ভাব প্রকাশ করা ছাড়াও পশু পাখির অনেক কিছু ডাকে আমরা দিতে পারি, তাই না? দিলেও কিন্তু সেগুলো আওয়াজ বের হয়, তার কোনো মূল অর্থ থাকে না। তখন সেটাকে আমরা ধ্বনি বা ভাষা বলতে পারবো না, তাতে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তাহলে বাকযন্ত্রের সাহায্যে যে উৎপাদিত হলেই ভাষা হবে সেটা নয়, অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, তাই না? এখন দেখো, পশু পাখির যে আওয়াজ বের হচ্ছে, যে ধ্বনি বের হচ্ছে, সেটা কিন্তু ভাষার ধ্বনি নয়, সেটা হচ্ছে আওয়াজ। সেটা কি? আওয়াজ। আর যখন অর্থপূর্ণ হচ্ছে, মানুষ মুখের থেকে বের করছে বা লিখছে, অর্থপূর্ণ হচ্ছে, অন্যের কাছে বোধগম্য হচ্ছে, তখনই সেটা হবে ভাষা। ভাষার একটি ধ্বনির স্থলে যদি আরেকটি ধ্বনি দেই, তাহলে কিন্তু তার অর্থ পরিবর্তন হবে। ধ্বনির ক্ষেত্রে মনে করো কাল, এই কাল বা কালো, কালো অর্থ আমরা একটি রং বুঝতে পারছি, তাই না? এর যদি ক পরিবর্তন করে এখানে ভ দিয়ে দেই, তাহলে কি হবে? অর্থ পরিবর্তন হবে। কালো অর্থ একটি রং, ভালো অর্থ কোনো কিছুর একটা গুণগত দিক, তাই না? তাহলে এর যখনই ধ্বনি পরিবর্তন হচ্ছে তখনই কি হচ্ছে? অর্থেরও পরিবর্তন ঘটছে। এভাবে আমরা বিভিন্ন ধ্বনির অর্থ পেয়ে থাকি। ধ্বনি উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে, এবং ধ্বনির যে উপলব্ধিটা, এটা যারা ভাষা ব্যবহার করে তাদের মনে রয়েছে, এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে এবং ব্যবহার করে। যারা লেখাপড়া জানে না, নিরক্ষর, লিখতে পারে না, পড়তে পারে না, তারাও কিন্তু এই ধ্বনির মাধ্যমে নিজেদের মনের কথা নিজের অন্যের কাছে প্রকাশ করছে। তারা ব্যবহার করে, তারা জানে এবং বোঝে, ব্যবহারও করতে পারে। এজন্য যেগুলো আওয়াজ সেগুলো ধ্বনি নয়, যেগুলো ভাষায় ব্যবহৃত হয় অর্থপূর্ণ সেগুলোই ধ্বনি। এরপর চলো যাই আমরা দ্বিতীয় যে উপাদান আছে সেটিতে যাই। এই যে ধ্বনি অর্থপূর্ণ হচ্ছে, অন্যের কাছে প্রকাশ করছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে না দিলে, একের পর একটি বসে অর্থ না হলে সেটা ব্যবহার করা যাবে না। এরপরে ধ্বনি মিলে, কতগুলো ধ্বনি মিলে সাজিয়ে কি তৈরি হবে? শব্দ। এটা হচ্ছে ভাষার দ্বিতীয় উপাদান। এক বা একাধিক ধ্বনি মিলে কি হচ্ছে? শব্দ সৃষ্টি করছে। যেমন মানুষ, আমরা যদি মানুষ শব্দটি লিখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কি বলতে চাচ্ছে। এই শব্দটার মাধ্যমে আমরা একটা প্রাণীকে বুঝি, যাদের মুখের ভাষা আছে, যারা হাঁটা চলা করতে পারে, অর্থাৎ মানুষকে বুঝি। এই মানুষকে যদি আমি ভেঙে লিখি, ম আ ম, এর সঙ্গে যোগ হয়েছে আ, যোগ দন্তন্য, যোগ রস্যু, যোগ তালিভাষ্য, ব্র্যাকেটে মূর্ধন্য। এখানে দেখো কতগুলো ধ্বনি মিলেছে, দেখো কতগুলো ধ্বনি মিলে তবে এই একটি শব্দ তৈরি হয়েছে, যেটা আমরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে পেয়ে থাকি। এই যে শেষে মূর্ধন্য দেওয়া হয়েছে ব্র্যাকেটে, এই যে ধ্বনিটা কিন্তু তালব্য লিখে প্রথমে বন্ধনীতে, পরে মূর্ধন্য দেওয়া হচ্ছে। এই মূর্ধন্য ধ্বনি নয়, এটা একটি বর্ণ। আর যখনই এখানে লেখা হচ্ছে, লিখে প্রকাশ পাচ্ছে, ভেঙে লিখছে, তখনই তালব্য ব্যবহার করছে। ঠিক আছে? তাহলে কতগুলো ধ্বনি মিলে একত্রে একটি শব্দ তৈরি হচ্ছে।
এরপর দেখো, শব্দ যখন অনেকগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি আছে, আমি উল্টা পাল্টা কিছু বলে দিলাম, যাই, একদিন, আমি, স্কুলে, এরকম উল্টা পাল্টা সাজিয়ে গুছিয়ে যদি না বলি তাহলে দুঃখিত একটু। তাহলে যদি সাজিয়ে গুছিয়ে না মনের ভাব প্রকাশ না করি তবে সেটা ভাষা হবে না। এজন্য ভাষায় তখনই পরিপূর্ণ ভাষা হবে যখনই যেটা বাক্যে পরিণত হবে। তাহলে আমরা দেখি পরের তৃতীয় উপাদান হচ্ছে বাক্য। ভাষার তৃতীয় উপাদান বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। কাকে বোঝায়? কথা বা বাচন। এই কথা বা বাচন কি? মানুষ ভাষার উপাদান হিসেবে ধরলে এই বাক্যের স্থান কত? তৃতীয়তম স্থানে ধ্বনি দিয়ে যে উপাদান শুরু হয়েছিল, শব্দ এসে সেটা আরো সহজ হচ্ছে, সংহত হচ্ছে, তার অর্থ আরো বেশি প্রকাশ পাচ্ছে, আর বাক্যে এসে সেটা পরিপূর্ণতা পাচ্ছে। এখানে এসে পরিপূর্ণতা পাচ্ছে, পরিপূর্ণতা পাচ্ছে। প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করছে আর একজন শুনছে, অর্থাৎ একজন বলছে একজন শুনছে, একজন বক্তা বলছে আর একজন শুনছে, সে হচ্ছে শ্রোতা। তাহলে ভাষা, আমরা যখন বাক্য যখন ব্যবহৃত হচ্ছে তখন কেউ না কেউ বলছে আর একজন কি করছে? শুনছে। বক্তা থাকবে আর শ্রোতা থাকবে। এর যদি একটিও ঘাটতি হয় তাহলে চলবে না। যদি বক্তা না থাকে তাহলে সেটা প্রকাশ পাবে না, আর যদি শ্রোতা না থাকে সেটা বলার কোনো মানে থাকবে না। তাহলে বক্তা যা বলে তাতে সব শ্রোতারই কি থাকে? কৌতূহল থাকে, বক্তা কি বলছে। যদি সুন্দরভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে মনের ভাবটা শ্রোতার কাছে প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু সেটা বাক্য হবে না। শ্রোতার কৌতূহল মিটবে তবেই বাক্যের পরিপূর্ণতা পাবে। এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত। যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত, তাই হচ্ছে কি? তাই হচ্ছে বাক্য। তাহলে দেখো, বাক্য আমরা তখনই বলবো যা উক্তি হিসেবে সম্পূর্ণ, যে বলছে সেটা সম্পূর্ণভাবে বলছে এবং শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হচ্ছে শুনে, তবে সেটাকে আমরা বাক্য বলবো। যেমন আমরা একটি গ্রামে বাস করি, শ্রোতার কৌতূহল আর থাকবে না, জানে যে সে গ্রামে বাস করে। আর যদি বলি সততা একটি মহৎ গুণ বা মহৎ গুণই মানুষকে বড় করে, তার মানে কি? বড় হতে গেলে মহৎ গুণের প্রয়োজন। এভাবেই বাক্যের পরিপূর্ণতা পাই। এরপর দেখো, এর চতুর্থ যে উপাদানটি রয়েছে, আমরা কোনো শব্দের অর্থ জানতে গেলে কোথায় পাই? ইংরেজি থেকে বাংলায় জানতে গেলে ডিকশনারি, বাংলায় বলে অভিধান। এই যে কোনো শব্দের অর্থ খুঁজতে আমরা এই অভিধান খুঁজি, তাই না? অভিধান থেকে অর্থ পেয়ে থাকি। অভিধানে আবার সব শব্দেরই অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ কোনো পরিবেশে ব্যবহৃত হয়, নিজের অর্থ প্রকাশ না করে অন্য কোনো ভাবে প্রকাশ পায়, তখন সেটাকে কথা প্রসঙ্গে বলা হয় এবং অর্থটা বদলে যায়। আমরা শব্দের সাহায্যে যে অর্থ তৈরি করি সেই তার অর্থ বাক্যে গিয়ে আবার পরিবর্তিত হতে পারে না। একটা শব্দ তৈরি হলো, শব্দের সাহায্যে বাক্য তৈরি হলো এবং তার অর্থটা বাক্যে যখন ব্যবহৃত হওয়ার পরে একটু অর্থপূর্ণ শব্দ বাক্যে ব্যবহার করলাম,
ব্যবহার করার পর বাক্যটা যখন শেষ হলো তখন তার অর্থটা অনেক সময় বদলে যায়। একে বলা হয় বাগর্থ। ভাষার শব্দ বাক্যের এসব আলোচনা নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় বাগর্থ। যেমন পোড়া। পোড়া একটি শব্দ, এর অর্থ আমরা সবাই জানি পুড়ে যাওয়া বা দগ্ধ হওয়া। দগ্ধ হওয়া। যদি বলি ঘরটি আগুনে পুড়ে গেছে, তার মানে কি এখানে দগ্ধ হওয়া এই অর্থটাই কাজ করছে। কিন্তু যদি বলা হয় আমার মন পুড়ছে, আমার মন পুড়ছে, এইখানে যে পুড়ে যাওয়া এর অর্থ দগ্ধ হওয়া, আর এই পুড়ছে দুটোই পোড়া। এই পোড়া শব্দের অর্থ দগ্ধ হওয়া, কিন্তু একটি বাক্যে ব্যবহৃত হয়েছে নিজ অর্থ প্রকাশ পেয়েছে দগ্ধ হওয়া, এবং অন্য বাক্যে পুড়ছে অর্থাৎ পুড়ে যাচ্ছে, মানে মন সেভাবে কখনো দগ্ধ হয় না, আমরা দেখতে পাই না, পুড়ে যায় না, কিন্তু কষ্ট পাওয়া, অনেক কষ্টে তখন মানুষ বলে মন পুড়ছে। এই যে ভাষার যে অর্থ, ভাষার যে শব্দ ও বাক্যে এসে যে পরিবর্তন ঘটছে, এইসব নিয়ে যে আলোচনা করে তাকেই বলা হয় বাগর্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা ভাষার উপাদানটা সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং কোনো অসুবিধা থাকলে পাঠ্য বইয়ে সুন্দরভাবে পড়ে আবার আমার আলোচনার সঙ্গে মিলিয়ে নিবে। আশা করব বুঝতে অসুবিধা হবে না। তাহলে এই যে চারটি উপাদান, এই উপাদানের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ভাষা। এবং এই ভাষার মাধ্যমেই মানুষ কি করছে? নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করছে, তাই না? এই যে ভাষা প্রকাশ করছে, এটা লিখেও প্রকাশ করা যাচ্ছে, আবার মুখে বলেও প্রকাশ করা যাচ্ছে। যদি আমরা সংরক্ষণ করতে চাই, ধরে রাখতে চাই, তখন আমরা এটা লিখে রাখি। যেমন মনীষীদের উক্তি আমরা পড়ি, তাদের মুখের ভাষাটা আমরা এখনো সহজেই জানতে পারছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। এরপর দেখো, ভাষা যে প্রকাশ মাধ্যম তারও কিছু ভিন্নতা রয়েছে, কয়েকভাবে ভাষা প্রকাশ করা যায়। তাহলে আজকে আশা করবো এই পর্যন্ত সবাই তোমরা সুন্দর বুঝতে পেরেছো, এবং আগামী ক্লাসে আমার সাথে আবার থাকবে, তখন বাকি অংশটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাসে সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে, নিয়মিত লেখাপড়া করবে, সচেতনভাবে থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।